আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংস্কার কাজে সচিবালয় থেকে বাধা এলে জনগণকে সাথে নিয়ে প্রতিহতের ঘোষণা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। খাগড়াছড়ি ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৩৮ জনকে পুশ ইন ভারতের, সবাই বাংলাদেশি নাগরিক বলছে প্রশাসন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী উদ্ধার। এবং কোরবানির ঈদকে সামনে রেখে জয়পুরহাটে জমে উঠেছে পশুর হাট, আমদানি ভালো হলেও বেচাকেনা কম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে ৩ দিনের পথসভার দ্বিতীয় দিনে কর্মসূচিতে নগরীর ২ নম্বর গেইট এলাকায় তিনি একথা জানান। এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলার রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পথসভা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল, একজন সচিব, একজন আমলা, রাষ্ট্রের একজন নাগরিক, একজন সরকারি চাকরিজীবীকে পদত্যাগের কোনো খবর এসেছে? আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেখানে সহযোগিতা করার দরকার ছিল। আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গার আচালং সীমান্ত দিয়ে আরও ৫ পরিবারের ১৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারত। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। ভোরে তাদেরকে ফেনী নদী দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। জানা গেছে তারা কাজের সন্ধানে ভারতের হরিয়ানা গিয়েছিল। অনুপ্রবেশকারীরা বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম। এ নিয়ে চলতি মাসে ৩ দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ১০৪ জনকে বাংলাদেশ পাঠিয়েছে বিএসএফ। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্তেও শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারত। সকালে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা এসব নাগরিকের বাড়িও কুড়িগ্রাম জেলায়। তারা সবাই ভারতে ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ, মুখ ও হাত বেঁধে যাত্রীবাহী বাসে ডাকাতি এবং নারী শ্লীলতাহানির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীদের কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকার আবদুল্লাপুর থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী আল ইমরান পরিবহনের একটি বাসে ডাকাতির এই ঘটনা ঘটে। ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটির অবৈধ সিগারেট কারখানা অপসারণ, বিড়ি শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ সহ নানা দাবি জানিয়েছেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। সকালে বৃষ্টি উপেক্ষা করে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি জানান বিড়ি শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবির স্মারকলিপি প্রদান করেন তারা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সহসভাপতি নাজিম উদ্দিন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন ও সাধারণ সম্পাদক শামীম ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশে অত্যন্ত স্পষ্টতার জায়গা ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতর ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি কিভাবে থাকে, এটা বাঙালি জাতি হিসাবে আমরা জানতে চাই। অবিলম্বে এটা অপসারণ করতে হবে। যারা এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর সঙ্গে শিকার আছেন, এই দেশে অবিলম্বে শিকার প্রত্যাহার করতে হবে। 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন
ময়মনসিংহর ১৩ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হলেও শিক্ষকরা পাঠদানে অংশ নেননি। পূর্ব ঘোষিত কর্মবিরতির কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। দাবি আদায় না হলে ক্লাস পরীক্ষা বর্জন করে কঠোর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। টানা ৯ দিন কর্মবিরতির পর সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়নের কাজে পুরো দমে শুরু হয়েছে। এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করা হয়। এরপর জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী সহ অধিকাংশ দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একমত হয় আন্দোলন স্থগিত করা হয়। এতে আমদানিকারক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে জয়পুরহাটে জমে উঠতে শুরু করেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট। তবে প্রচুর গরুর আমদানি হলেও এবার বেচাকেনা একেবারে কম। তাই বাধ্য হয়ে হাট থেকে গরু ফেরত নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। কিছুটা দাম কম হওয়ায় অনেক ব্যাপারী গরু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে ইতিমধ্যে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট জেলার নতুন হাট এলাকায়। তবে এবার হাটে প্রচুর গরু থাকলেও সে তুলনায় ক্রেতা কম। তাই ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। অন্যদিকে দাম কম পেয়ে খুশি ক্রেতারা। গরুর দামও কম, খুবই দাম কম। আজকে বাজারে পাটি নাই। অন্য দিকের থেকে আজকে 2000 কম প্রতি মনে কিনছি। ষাঁড় গরুর বাজারটা আরো কম, কিন্তু বলদ গরুর বাজারটা একটু বেশি আছে, 500-1000 টাকা মনে বেশি আছে। দামে খুব খুশি। ক্রেতার সমাগম খুবই কম, বিক্রেতার সমাগম বেশি, এই জন্য আর কি দাম কম গরুর। এদিকে কোরবানির হাটকে ঘিরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন হাট ইজারাদার। নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী, প্রশাসনিক ডিসি প্রশাসন এবং আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছি এবং আমাদের নিজস্ব পাহারাদার দ্বারা আমরা দেখভাল করছি। হাটে পশু চিকিৎসা সহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস দিলেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টা ভেটেরিনারি মেডিকেল টিম প্রত্যেকটা কুরবানির পশুর হাটে সেবা দিবেন। যে সকল গবাদি পশু এখানে হাটে আসবে তাদের তাৎক্ষণিক কোনো সমস্যা হলে এই বিষয়ে চিকিৎসা দেওয়া হবে। খামারিদের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা পরামর্শ দিই। জেলা এবার স্থায়ী গরুর হাট 10টি ও অস্থায়ী 17টি সহ মোট 27টি হাটে কোরবানির পশু কেনাবেচা চলবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই 3 পার্বত্য জেলা যে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রকাশ চাকমা। রাজধানী বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ইউএনডিপি আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পাহাড়ের আমপালি, আম, আনারস, কলা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও এখনো পানি সংকট, শাসনতান্ত্রিক জটিলতা, পরিবেশগত দুর্বলতা, তথ্য যোগাযোগ পার্বত্য জেলাগুলো পিছিয়ে রয়েছে বলে মনে করছেন আয়োজকরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনার মাইকেল মিলার ও কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফ খাদ্য সহায়তা না পেয়ে বিক্ষোভ করেছেন কার্ডধারী জেলে ও তাদের পরিবারের সদস্যরা। দুপুরে শতাধিক জেলে মৎস্য অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং তালিকা সংশোধনের দাবি জানান। প্রতি বছর জাটকা আহরণ বন্ধের সময় জেলেদের 2 বারে মোট 160 কেজি চাল দেওয়া হয়, কিন্তু এবার বরাদ্দ কম হওয়ায় অনেকেই তালিকা থেকে বাদ পড়েছেন। জেলেদের অভিযোগ, তালিকায় অনিয়ম ও পক্ষপাতিত্ব হয়েছে। তবে সিনিয়র মৎস্য অফিসার হালিমা সর্দার জানান, এবার বরাদ্দ এসেছে 1400 জনের, যেখানে গত বছর ছিল 2100 জনের। পলিনেট হাউসে টমেটোর চাষ করে তাক লাগিয়েছেন টাঙ্গাইলের গৃহিণী রুমা আক্তার। এই পদ্ধতিতে আবহাওয়া খুব সহজেই নিয়ন্ত্রণে করা যায়, পোকার আক্রমণ নেই বললেই চলে। রোমার সাফল্য দেখে পলিনেট হাউসে সবজি আবাদ করছেন অনেকে। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সরকারি সহযোগিতায় পলিনেট হাউসে টমেটো চাষ করছেন টাঙ্গাইলের সখীপুরের নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার। বাজারে কেজি প্রতি 20 টাকা হলেও রুমার আবাদ করা টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে।
পোকার আক্রমণ বা কোনো দাগ না থাকায় লাল টকটকে এসব টমেটো স্বাদেও বেশ ভালো। পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে আমরা আশা করি। রুমার দেখাদেখি এলাকার অনেকেই স্বপ্ন দেখছেন সবজি চাষে নিজের ভাগ্য বদলের। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। আমরা আগামীতে আরো বেশি করে আবাদ করব। টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে, টমেটোর আবাদটা আমরা আগামীতে করব। পলিনেট হাউসে সবজি আবাদে তথ্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এটা করার কারণে এই রোগমুক্তভাবে এবং পাশাপাশি এটার যে কালার, শেপ এবং তার যে রিস্কগুলো থাকে সেগুলো কৃষক অ্যাভয়েড করতে পারে। তো সেই ক্ষেত্রে এই নেট হাউসগুলো তারা ব্যবহার করে। এছাড়াও রবি মৌসুমে তারা এগুলোকে চারা উৎপাদন করার ক্ষেত্রে কোকোপিটের চারা, তারপরে ছোট ছোট পলিব্যাগের চারা, ওইখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটি থাকে, স্প্রিংকলার, সেচ, তারপরে সানলাইট কমানো বাড়ানো, এই সমস্ত ফ্যাসিলিটি থাকার কারণে ওইখানে যে টমেটো সহ অন্যান্য যে তারা প্রোডাক্টগুলো করে এখানে থেকে তারা একটা ভালো রেজাল্ট পায়। চলতি মৌসুমে জেলার ৬৮০ হেক্টর জমিতে টমেটোর ফলন হয়েছে ১১,৩৭৫ মেট্রিক টন। এর মধ্যে পরিকল্পিত উপায়ে পলিনেট হাউস পদ্ধতিতে চাষ করে লাভবান হয়েছেন টাঙ্গাইলের ১২ উপজেলার কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পুনঃসংস্কার ও অবকাঠামো উন্নয়নের ফলে রূপ বদলাতে শুরু করেছে উত্তরাঞ্চলের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নদী করতোয়া। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৪৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে এই নদী পুনর্খনন ও ডাক তীরে স্লোপ প্রোটেকশন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসপি ব্রিজ পর্যন্ত ৭৩৫ মিটার ওয়াকওয়ে, সৌর বিদ্যুৎ চালিত লাইট, রঙিন লাইটস, ড্রেন, ছাতা ও বেঞ্চ নির্মাণের কাজ প্রায় ৯৩% সম্পন্ন হয়েছে। এছাড়া ৯ কোটি টাকা ব্যয়ে মাটিঢালি থেকে নওদাপাড়া পর্যন্ত ১১ কিলোমিটার পুনর্খননের কাজও চলমান রয়েছে। এর আগে করতোয়া নদীর ১৭ কিলোমিটার পুনর্খনন কাজ শুরু হয়। নদী দখল ও দূষণ রোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে করতোয়া তার পূর্বের রূপে ফিরবে বলে আশা করা হচ্ছে। বরিশালে চলছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা। নতুন প্রযুক্তি নির্ভর ডিজিটালাইজড ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের অফিস চত্বরে বিভাগীয় প্রশাসন এ মেলার আয়োজন করে। উদ্বোধন করেন বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এই সময় উপস্থিত ছিলেন। মেলায় নামজারি, অনলাইনে খতিয়ান ম্যাপ ও ভূমি উন্নয়ন কর প্রদান করা সহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। আগামীকাল শেষ হবে এ মেলা। নারায়ণগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক এবং বক্তৃতা প্রতিযোগিতা। বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণদের উদ্ভাবনী শক্তির বিকাশ এবং বিজ্ঞানকে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করার জন্য জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। সকালে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। শিক্ষক, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁয় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পত্নীতলা উপজেলা একাদশ ২-০ গোলে পোরশা উপজেলার একাদশকে হারায়। টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ফুটবল দল অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।